সকলকে আবারও আমন্ত্রণ ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য। আমি আজাম এন্ড কো সলিসিটরস এর প্রিন্সিপাল সলিসিটর শাফিউল আজম এবং আমার সাথে আছেন আমার কলিগ ডেভিড ওয়ালব্যাংক কিউসি। দর্শক, আমরা খুবই দুঃখিত যে প্রথম সেগমেন্টে একটু টেকনিক্যাল প্রবলেম হয়েছিল, যার জন্য একটু ডিসকানেক্ট করতে হয়েছিল আমার কথা বলার মাঝখানে। আমি ওই পয়েন্টের থেকে বলবো যে বিইং অ্যারেস্টেড, যে কেউকে যদি পুলিশ অ্যারেস্ট করে, being prosecuted, কেউর বিরুদ্ধে যদি পুলিশের কেস করে, ক্রিমিনাল কেস করে, ম্যাজিস্ট্রেটস কোর্টে, ক্রাউন কোর্টে যদি ট্রায়াল ফেস করতে হয়, being investigated for a criminal offense, এগুলা can have a huge impact on your personal and professional life. এটা অনেক বড়ই আপনার ইম্প্যাক্ট আপনার পার্সোনাল লাইফের মধ্যে এবং আপনার প্রফেশনাল লাইফের মধ্যে, মানে আপনার কাজের জীবনে, আপনার পারিবারিক জীবনে সব দিক দিয়ে একটা আঘাত আসবে। যখনই পুলিশ আপনাকে ইনভেস্টিগেট করবে, যখনই পুলিশ আপনাকে আপনার ক্রিমিনাল প্রসিডিংস শুরু করবে কোর্টের মধ্যে, এটা একটা বড় ইম্প্যাক্ট আপনার ব্যক্তিগত এবং পারিবারিক জীবনে এবং কাজের জীবনে নিয়ে আসবে। ইভেন রিলেটিভলি মাইনর এলিগেশনস, ইভেন ছোটখাটো এলিগেশন যেগুলো আছে, allegations can have enormous and long-lasting consequences on your career. Even ছোটখাটো যদি কোনো একটা ক্রিমিনাল কেসের মধ্যেও পড়েন, তাহলে এইটাও কিন্তু আপনার ক্যারিয়ারের উপরে, আপনার লাইভলিহুডের উপরে আপনার একটা আঘাত আসবে, লং লাস্টিং আপনার একটা কনসিকুয়েন্স আসতে পারে। যেমন মনে করেন একজন টিচারের বিরুদ্ধে যদি সেক্সুয়াল অ্যাসল্টের জন্য এলিগেশন আসে, একজন নার্সের এগেনস্টে যদি ওই ধরনের এলিগেশন আসে, মানে অনেকগুলো প্রফেশন আছে যারা প্রফেশনাল রেগুলেটরি বডি যারা আছে তারা এগুলো অ্যালাউ করে না কোনো একজন টিচারের এগেনস্টে যদি একটা সেক্সুয়াল এলিগেশন থাকে, তখন সে হয়তো টিচিং প্রফেশন আর করতে পারবে না। সো ভেরি সিরিয়াস আপনার কনসিকুয়েন্স এগুলোর জন্য। So even relatively minor allegations can have enormous and long-lasting consequences on your career. যেটা আমি উদাহরণ দিয়েছি, একজন টিচারের এগেনস্টে যদি একটা সেক্সুয়াল অ্যাসল্টের যদি কোনো এলিগেশন আসে, তাহলে সে হয়তো টিচিং প্রফেশনের মধ্যে আর কন্টিনিউ করতে পারবে না। ক্যারিয়ারের উপর তো আসবেই প্রাইভেট লাইফ অ্যান্ড আলটিমেটলি ইউর লিবার্টি, যে আপনার ব্যক্তিগত জীবন, কাজের জীবন, এবং সবচেয়ে বড় কথা হলো আপনাকে হয়তো প্রিজনে যেতে হতে পারে এইগুলোর জন্য কনভিকশন হলে। সো ইট ইজ ইম্পর্টেন্ট টু হ্যাভ এ স্পেশালিস্ট ক্রিমিনাল ডিফেন্স সলিসিটর ফ্রম দ্য আউটসেট। সুতরাং এটা খুবই ইম্পর্টেন্ট যে আপনি একজন স্পেশালিস্ট ক্রিমিনাল ডিফেন্স সলিসিটর শুরু থেকে আপনার এনগেজ করেন, এবং যে আপনার সলিসিটর এবং ব্যারিস্টার একসাথে কাজ করবে। আপনি আমার সাথে যিনি আছেন ডেভিড ওয়ালব্যাংক কিউসি, উনি কিউসি কুইন্স কাউন্সিল অনেক বছরের, প্রায় 35 বছরের কাছাকাছি এক্সপেরিয়েন্সড উনি ব্যারিস্টার এবং উনি কিউসি। উনি যে একটা সাইট করেন crimecast.law, crimecast.law এর মধ্যে উনি বিভিন্ন কেস স্টাডি করে ওখানে আপডেট করেন। উনি আপনার ভিডিও পাবলিক দেন ওখানে ওনার ওই সাইটের মধ্যে crimecast.law এর মধ্যে, সেখানে রিসেন্ট লেজিসলেশন যেগুলো হচ্ছে, রিসেন্ট কেস ল যেগুলো হচ্ছে, ওগুলোর উপর উনি আপডেট দেন। তার মানে বুঝতে পারতেছেন কত আপ টু ডেট থাকে, সব কেসগুলোকে, সব লেজিসলেশন আইনগুলোকে রিভিউ করে ডেভিড ওয়ালব্যাংক কিউসি উনি আপডেটগুলো ওনার ওই সাইটের মধ্যে প্রতি সপ্তাহে রেগুলারলি দেন। সুতরাং যখনই আপনার এই ক্রিমিনাল কেসের মধ্যে পড়বেন, আপনাকে চুজ করতে হবে রাইট সলিসিটর, এবং সলিসিটর তখন আপনার জন্য একজন রাইট ব্যারিস্টার এনগেজ করবে যে আপনাকে প্রপারলি রিপ্রেজেন্ট করার জন্য। As many clients enjoy a good reputation, আমি জানি আমাদের প্রায় ক্লায়েন্টরা আছে যারা খুব রেপুটেশন আছে কমিউনিটির মধ্যে, যাদের একটা সুনাম আছে, যাদের একটা পরিচিতি আছে কমিউনিটির মধ্যে, and have never been involved in the criminal process before, এবং কোনো সময় একটা ক্রিমিনাল কেসের মধ্যে, ক্রিমিনাল ইনভেস্টিগেশনের মধ্যে, এই পুলিশের স্টেশনের মধ্যে যাইয়া ছোট একটা সেলের মধ্যে লকডাউন হয়ে থাকা এবং হার্ড বেঞ্চের মধ্যে বসে থাকা ঘন্টার পর ঘন্টা, এগুলো তারা কোনো সময় এক্সপেরিয়েন্স
করে নাই, তারা কোনো সময় এগুলা ফেস করতে হয় নাই, তাদের গুড রেপুটেশন আছে। We understand the distress that they can be feeling. আমরা বুঝতে পারি, আমি ব্যক্তিগতভাবে আমি খুব ফিল করি একজন সুনামের মানুষ, একজন মানে গুড রেপুটেশনের একজন ব্যক্তি, কমিউনিটির পরিচিত একজন লোক যখন পুলিশের কাঠগড়ার মানে সেলের মধ্যে, পুলিশ স্টেশনের মধ্যে যখন কয়েক ঘন্টা বসে থাকতে হয়, যে আমাকে বলছে যে আজম সাহেব এটা তো খুব অসহনীয় অবস্থা, কোনো সময় লাইফের মধ্যে পুলিশ স্টেশনে যাই নাই, বয়স হয়ে গেছে 50 বছর 60 বছর, এত বছর ধরে থাকতেছি, এটা একটা যন্ত্রণামূলক আমাদের জন্য এখন। তো এইটা তারা খুব আনবিয়ারেবল হয়ে যায়। We understand the distress that they can be feeling, and therefore you need a specialist criminal defense solicitor who will provide the best advice and defense possible from the outset. এই জন্য এটা ইমিগ্রেশন কেস না, এটা ফ্যামিলি ডিভোর্স কেস না, এটা কনভেন্সিং কেস না, আপনাকে দেখতে হবে এক্সপার্ট সলিসিটার যারা এই এরিয়া অফ ল এর জন্য প্র্যাকটিস করে, যারা ক্রিমিনাল ল এর উপরে স্পেশালিস্ট, যাদের সুনাম আছে, যাদের কোর্টে যাদেরকে চিনে এবং পুলিশ স্টেশনের মধ্যে যাদের একটা পরিচিতি আছে যে এই ফার্ম অফ সলিসিটার, দে আর ক্রিমিনাল ডিফেন্স সলিসিটার, এরা রেগুলারলি আমাদের পুলিশ স্টেশনে আসে, রেগুলারলি কোর্টের মধ্যে আসে এবং ওরা ক্রিমিনাল ডিফেন্স স্পেশালিস্ট সলিসিটার। সুতরাং আপনাকে খুঁজে বের করতে হবে who will defend এবং provide the best possible defense possible আপনার জন্য। You may be charged with drug offenses. মানুষকে বিভিন্ন ধরনের চার্জ একজনের বিরুদ্ধে আসতে পারে, যে সাপ্লাই অফ ড্রাগস আছে, পজেশন অফ ড্রাগস আছে, ক্লাস এ ড্রাগস, ক্লাস বি, ক্লাস সি ড্রাগস, আপনার conspiracy to supply of drugs, importation, exportation of drugs, এগুলো সব ধরনের বড় বড় ক্রিমিনাল অফেন্স এগুলো, এবং এগুলোর জন্য কোনো কেউকে চার্জ করলে কোর্টে ট্রায়াল ফেস করতে হবে। নাইফ ক্রাইম অনেক হচ্ছে, নাইফ ক্রাইম এখন এদেশের মধ্যে, পার্টিকুলারলি আমাদের ইস্ট লন্ডনের মধ্যে আমি রিসেন্টলি অনেকগুলো দেখেছি, অনেক নাইফ ক্রাইম, এটা বিভিন্ন নিউজ মিডিয়ার মধ্যে আসছে, এটা কিভাবে ইনক্রিজ করছে ইস্ট লন্ডনের মধ্যে এই নাইফ ক্রাইমটা। সেক্সুয়াল অফেন্সেস অনেক ইনক্রিজ করেছে, সেক্সুয়াল অ্যাসল্ট এবং রেপ কেস, মার্ডার, ফ্রড এলিগেশন আসতেছে, ফ্রডের জন্য পার্টিকুলারলি এখন যে ফার্লো স্কিম তারা আবার শুরু করছে, এই ফার্লো স্কিমের মধ্যে অনেকে রং ইনফরমেশন দিচ্ছে, ফলস ইনফরমেশন দিচ্ছে, ইনঅ্যাকুরেট ইনফরমেশন দিয়ে ক্লেম করতেছে, এবং এগুলো অনেক ফ্রড ইনভেস্টিগেশন HMRC আপনার এগুলো করতেছে। সুতরাং সবাইকে কেয়ারফুল থাকতে হবে। মানি লন্ডারিং, extradition, assault charges, the actual bodily harm, grievous bodily harm, এগুলো সব বিভিন্ন ধরনের চার্জ একজনের বিরুদ্ধে আপনার পুলিশ আনতে পারে। So these are very very serious, and then terrorism offense আছে, plus much more, all types of different offenses one can be charged with. Whether you have been charged with something serious or minor, you need a specialist criminal defense solicitor to defend your best interests and reputation. আপনাকে সেই ছোটখাটো কোনো মাইনর অফেন্সের জন্য হোক অথবা একটা সিরিয়াস অফেন্সের জন্য হোক, আপনাকে যেভাবে চার্জ করুক না কেন, ইউ নিড, আপনার দরকার হবে স্পেশালিস্ট ক্রিমিনাল ডিফেন্স সলিসিটার, যে এনগেজ করবে একজন স্পেশালিস্ট ব্যারিস্টারকে টু ডিফেন্ড ইউর বেস্ট ইন্টারেস্ট অ্যান্ড রেপুটেশন, যে চেষ্টা করবে আপনার ইন্টারেস্টকে মানে সার্ভ করার জন্য, আপনার বেস্ট ইন্টারেস্টে কাজ করার জন্য এবং আপনার রেপুটেশনকে ঠিক রাখার জন্য যারা চেষ্টা করবে। Whatever your background and whatever your circumstances, who will fight to help you defend yourself against the accusation and charge. Whatever your background, আপনি যেই দেশ থেকে আসুন না কেন, যেখান থেকে আপনার ব্যাকগ্রাউন্ড হোক না কেন এবং যেই সার্কামস্ট্যান্সের মধ্যে আপনি থাকেন না কেন, আপনাকে যে সলিসিটর চেষ্টা করবে, সবসময় সচেষ্ট থাকবে আপনাকে ডিফেন্ড করার জন্য এবং আপনার অ্যাকুজেশনের যেটা আসছে ওইটার থেকে আপনাকে বেস্ট পসিবল আউটকাম যেটা সেটা আনার জন্য চেষ্টা করবে। We understand that being arrested can be confusing and frightening.
আমরা এটাও জানি আমি যে কেউকে অ্যারেস্ট করলে মানুষ খুবই ভীত সন্ত্রস্ত হয়ে যায়, মানুষ খুবই কনফিউজড হয়ে যায়, যে আমাকে বলে কি আজম সাহেব এই কি হলো, আমার লাইফে তো কোনো সময় যাই নাই, এটা তো একটা আমার যন্ত্রণা মূলক এক্সপেরিয়েন্স, এত বছর পরে এই দেশে থাকার পরে আমাকে যে পুলিশ স্টেশনে এত ঘন্টা কাটাইতে হইলো, এটা তো আমার জন্য ভীষণ অসহনীয়। এটা তাদের জন্য খুব শুধু ভীত সন্ত্রস্ত না, তারা হয়ে যায় কনফিউজড হয়ে যায় যে কি হচ্ছে না কি হচ্ছে। Specialist criminal defense solicitors will answer your questions and put your mind at ease. এই জন্য আপনার দরকার হবে স্পেশালিস্ট ক্রিমিনাল ডিফেন্স সলিসিটরকে এনগেজ করা, এক্সপার্ট একজন এক্সপেরিয়েন্সড একজন সলিসিটরকে এনগেজ করা, যে আপনার প্রশ্নের উত্তর দিবে, আপনার যে কোয়েরি থাকবে ওগুলোর উত্তর দিবে, যে প্রম্পটলি আপনাকে আনসার করবে, টেলিফোনে অ্যাক্সেস পাবেন সবসময়, এবং আপনাকে মানসিকভাবে একটা সান্ত্বনা মধ্যে রাখার জন্য চেষ্টা। কারণ লোকে আপনি ভেঙে পড়লে তো হবে না, ট্রায়াল তো ফেস করতে হবে, ট্রায়াল ফেস করতে হলে আপনাকে you have to be in a good state of mind এবং you have to be in a good spirit also. সুতরাং এগুলো আপনাকে আপনার সলিসিটর আপনাকে সবসময় আপডেট করবে এবং অ্যাডভাইস করবে to keep your mind at ease, মানে একটা মানসিক একটা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করবে সবসময়, যেন আপনি বেশি ভেঙে না পড়েন মতো। It is best to have quality legal advice right from the beginning. It is very important. আমি সব সময় বলি কি এই ক্রিমিনাল কেসের জন্য এগুলা বেশি আপনি খামখেয়ালি করলে হবে না, আপনাকে গুড কোয়ালিটি লিগ্যাল অ্যাডভাইস, গুড আপনার সলিসিটর, এক্সপেরিয়েন্সড সলিসিটর ফ্রম দ্য বিগিনিং, শুরু থেকে আপনাকে এনগেজ করতে হবে, এবং তখন আপনার কোনো ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনা থাকবে না। So no costly mistakes are made. সুতরাং আপনি যখন একজন এক্সপেরিয়েন্সড সলিসিটরকে এনগেজ করবেন, ওই সলিসিটর একজন এক্সপার্ট ব্যারিস্টারকেও এনগেজ করবে আপনার জন্য ডিফেন্ড করার জন্য আপনার কেসে, দেন তখন আপনার ভুল ত্রুটির সম্ভাবনা আর থাকবে না, শুরু থেকে আপনি প্রপারলি রিপ্রেজেন্টেড হবেন। Who will give you clear straightforward advice from the start, যে আপনাকে শুরু থেকে কেসের শুরু থেকে আপনাকে খুব ক্লিয়ার এবং স্ট্রেট ফরওয়ার্ড অ্যাডভাইস সবসময় আপনাকে দিবে। যে অনেক সময় আমার কাছে আসে যে আজম সাহেব দেখতে দেখতে কি হয়ে গেল, আমি তো ভালো মতো মিটিংও করতে পারি নাই, আমি আমার সাইড অফ স্টোরিটা আমি বুঝাইতেও পারি না, সবকিছু আমি ইংলিশ বলতে পারি না, আমার অনেক ডিফিকাল্টি ছিল আমার কেসটাকে এক্সপ্লেন করে সবকিছু তুলে ধরা, কিন্তু লয়ার আমাকে আমার কেস যে এত সিরিয়াস সেটা আমাকে বলে নাই, যে ডিউটি সলিসিটর দিছিল, কিন্তু এখন তো আমার 15 বছর জেল হয়ে গেছে, 20 বছর জেল হয়ে গেছে, আমি আপিল করতে চাই। আপিল করাটা অত সোজা না, এটা আমি সবসময় বলি। এই দেশের মধ্যে ক্রাউন কোর্ট আছে 200-র মতো, কিন্তু সুপ্রিম কোর্ট আছে, কোর্ট অফ অ্যাপিল আছে একটা, এবং ওখানে সব আনমেরিটোরিয়াস কেস, এবং এগুলো খুব ডিফিকাল্ট ইভেন পারমিশন পাওয়াটা পর্যন্ত আপিলের জন্য। সুতরাং সবসময় আমি বলি, অনেক প্রোগ্রামের মধ্যে আমি আগেও বলছি, যে আপনি যদি সলিসিটর চুজ করতে হয়, সেটা আপনাকে পুলিশ স্টেশনে যেদিন ইন্টারভিউ করবে, ওই ইন্টারভিউর পরে পরে পুলিশ স্টেশন থেকে বের হওয়ার সাথে সাথেই আপনাকে সলিসিটর খুঁজে বের করতে হবে, যদি আপনি ইন্টারভিউর আগে যদি কোনো আপনার চয়েসের কোনো সলিসিটরকে না পান। কারণ হলো কি ওই তখন তো আপনার সুযোগ হবে ওই সলিসিটর আপনাকে প্রপারলি অ্যাডভাইস করছে কিনা, সময় দিয়েছে কিনা, এবং তখন আপনার একটা খোঁজারও সময় হবে, 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে আপনি আরেকজন সলিসিটর কুইকলি এনগেজ করতে হবে। I will go back to my colleague David Walbank QC. সে দীর্ঘ প্রায় 35 বছরের কাছাকাছি experienced QC. David Walbank QC will talk on the R versus Barton and Booth case again. Maybe you can go over the facts again. It's a very interesting case. On the facts of the case again, please. Yes, certainly, Shafi, I'm happy to. And in fact, it's probably worth me going back over those facts in at least some of the highlights of the facts, because when I was saying to your viewers that this is one of the most important cases decided in the English criminal law in the last 10 years, because it's on the whole concept of dishonesty, the reason why it's so important is that you had a very unusual combination of facts in the case. You had truly dreadful behaviour by the main man, David Barton, involving these old people. But on the other hand,
the old people themselves, the victims, didn't really regard themselves as victims. And that is why the whole question of what is meant by dishonesty came up for decision in this case. So it's probably a good idea, and I'm more than happy to go back over some of the highlights of the facts. As I've said, this man, David Barton, he had run for more than 2 decades, for more than 20 years, a luxury nursing home called Barton Park in the Birkdale area of Southport in Lancashire. And over that time, as I've said, he targeted and he befriended and he groomed a large number of elderly people in order to profit from them. And he targeted quite specific types of people. They tended to be very wealthy, they tended to be childless, and for that reason they were vulnerable to his depredations. He would manipulate them, he would isolate them from their families if they had family, he would isolate them from any friends that they had, he would undermine their confidence in their previous advisors so that they started taking his advice and not theirs. And he was very good at it. He must have been charming. He was very, very effective at wheedling his way in with the people concerned, with the effect that many of them, within a very short time of moving into Barton Park, into that nursing home, would actually make him the residuary beneficiary of their will. Think about that. That's an enormous step for an old person to take, a wealthy old person to take. They're so charmed, they're so taken in, really, by this man, that within a very short time of moving into the home, they're making him the beneficiary of their will. And they would allow him to take control of their finances. They made him their next of kin. They would grant him powers of attorney. In some instances, they made him the executor of their wills, which is obviously a position in which somebody exerts a great deal of control as the executor of somebody's will. And he used all of those steps that they took basically to enrich himself. He made himself a very wealthy man at their expense. So he abused their trust. It was a grotesque abuse of trust, really. He plainly exploited the relationships which he built up with these old people. And that would manifest itself in a number of ways. They'd make him enormous cash gifts. They would make him loans that were never actually going to be repaid. And as I've mentioned, he would also purport to charge them fees in relation to their residence at Barton Park. Sold Rolls-Royce motor cars, obviously worth a considerable amount of money, but he charged them 4 times the value of the Rolls-Royce motor cars that he sold to them. But, and this is really the key point about these facts, set alongside this really bad, grotesque behaviour by David Barton himself was the fact that the residents themselves who were entering into these transactions did not feel that they were victims. They were all compos mentis. There was no suggestion of him exploiting elderly people with dementia or people who really didn't have a clear idea of what was going on. They were all compos mentis. They all had mental capacity. And their view was that they had agreed to enter into these various transactions, even though it was clear that they were pretty vulnerable and they were isolated from their family and their friends and their legal advisors, financial advisors, and so on. And I can't emphasize enough, there was no suggestion that any of them were physically mistreated, that they were neglected in any way, or he was sort of forcing them to enter into transactions through physical mistreatment or neglect. On the contrary, when they got to Barton Park, most of these people were delighted to be there. Many of them have been in rather less good conditions in other homes before they came there. That was no doubt part of the way in which he targeted people. He looked for people who were unhappy in their existing residences and who wanted to move somewhere else. And it was clear, and it was accepted, in fact, by the prosecution in due course, that when they moved to Barton Park, they were well looked after physically. They were very happy to be there, and indeed they were grateful to this man David Barton for taking them in. And again, I emphasize, none of this would have come to light properly if it hadn't been for the fact that he got really a bit too greedy. In 2014, one of his residents passed away, and he issued legal proceedings against the estate
of the lady who had recently passed away. Legal proceedings issued in his name and in the name of his wife, Lucinda Barton, and in the name of the company through which they run the nursing home, a company called Choice Classic Limited. And the claim was for back fees, in relation to this lady's residence at Barton Park, but in a truly extraordinary sum, for around £10 million was the claim. And as I've said, perhaps unsurprisingly, the family of this lady who had sadly passed away was pretty unimpressed when they received a claim against her estate for £10 million, not least because if it had been paid, it left £10 million less to be distributed amongst the beneficiaries of her will. So unsurprisingly, they had an interest in it, but they were concerned about the honesty and truthfulness and validity of this claim. And they took it to the police, and the police investigated over a period of quite a long time. It was quite a lengthy and detailed investigation. And in the course of that investigation, it became clear that he'd had more than £4 million, £4.1 million or so, from elderly residents at the home over the 20 or so years that he'd been running that home. And he'd built up, as I've said, a really big, substantial portfolio of houses and properties in the Southport area, 23 properties in total, either in his name or his wife's name or in the name of their company through which they ran the company, through which they ran the nursing home. And he also built up this fleet of luxury cars, including 4 Ferraris, 3 Rolls Royces, a couple of high-value Mercedes, and a number of other high-value vehicles as well. And again, as I've said, it all culminated in this claim that he brought before the law court, a sum of around £10 million by way of back. Now, after the police investigated this, and after these various facts came to light, unsurprisingly, David Barton was arrested alongside a number of other people. And he stood trial in the Crown Court in Liverpool. So a jury trial with a Crown Court judge presiding over it, Judge Everett in the Liverpool Crown Court. And there were, as I've said, a number of other defendants. There was the home's general manager, a lady called Rosemary Booth. Can you still hear me, Shafi? Yes, I can hear you. Yeah. And there was also the home's care manager and the registered manager of the home and some of David Barton's family members, his wife Lucinda and his 2 sons. There would have been another defendant, a solicitor who had assisted him, for example, by drawing up changes to these elderly residents' wills, or by drawing up powers of attorney, or whatever it may be. Very useful, you may think, to have a solicitor on side when you're engaging in this sort of behaviour. And there was a solicitor who was alleged to have been an accomplice of David Barton, but he died before trial. Otherwise, he would have been in the dock alongside him. There were a number of other defendants alongside him. We have to go for a break now, Okay. and we will come back to that point again in the next segment. দর্শক, আপনারা শুনছেন খুব important on the dishonesty principle এর উপরে। এটা উনি মানে ফ্যাক্ট অফ দ্য কেস উনি বলার চেষ্টা করছেন। প্রথম সেগমেন্টেও বলছেন, সেকেন্ড সেগমেন্টেও বলছেন। আমরা একটা শর্ট ব্রেকে যাচ্ছি। আমি আজাম এন্ড কো সলিসিটরস এর প্রিন্সিপাল সলিসিটর শাফিউল আজম এবং আমার সাথে আছেন আমার কলিগ ডেভিড ওয়ালব্যাংক কিউসি। সবাই আমাদের সাথে থাকুন।